আপনার কি মনে হয়? আইন আছে, আদালত আছে, বিচার আছে, সবকিছু আছে, তবে সমাজ থেকে এই শিশু ধর্ষণ, নারী নির্যাতন কেন বন্ধ হয় না? অপরাধ কেন বেড়ে যায়? আপনি যদি ওই প্রশ্ন আনেন যে সমাজ থেকে এটা দূর হচ্ছে না কেন, এই ধর্ষণটা বাড়ছে কেন, সেটা কিন্তু আরেকটা আলাপ, আর এটা আরেকটা আলাপ। এই যে জাজমেন্ট হইল, আমি দুইটাই আমি সংক্ষিপ্ত হয়ে বলি। আপনি বাংলাদেশে যে নারী ধর্ষণ বা শিশু ধর্ষণ যেগুলো হয়, এগুলো পিছনে অনেকগুলো কারণ আছে। এটা যে শুধুই, যেমন ধরেন একটা মানুষ, মানে একটা মেয়ে একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করার পর তাকে হত্যা করে, আমি যদি বলি কি সুস্থ, প্রশ্নটা আসে। এখন যদি বলি সুস্থ না, তাহলে পরে আবার প্রশ্ন আসে সুস্থ অসুস্থ লোকের আমি তো এভাবে যাইতে পারি না, মানে প্রশ্নগুলো আসে। কিন্তু আপনি যদি এটা ভালো করে চিন্তা করে দেন, আমাদের সামাজিক প্রেক্ষাপটটা কিরকম আপনি জানেন। দুই পক্ষ মামলা চলে, লম্বা সময় মামলা চলে, সেখান থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে এক পক্ষ ওই পক্ষের না একটা শিশু ধর্ষণ করতেছে, এরকম ঘটনাও আছে যে আমি পারছি না তোর সাথে সামাল দিয়ে, আচ্ছা আমি একটা বদলা নিলাম। তারপরে আসেন ফ্রাস্ট্রেশন থেকে, তারপরে আসেন মাদক। আর একটা লোক যখন মাদক নেয়, তখন সে যে তার মানসিক যে অবস্থা থাকে, তখন সে টোটালটা পারভার্টেড হয়ে যায়। আর আপনি যে সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, আমাদের বেকারত্ব একটা ব্যাপার আছে, মানে সবকিছু কিন্তু আপনি এমন একটা জায়গায় নিচ্ছেন, কারণ পৃথিবীতে এরকম একটা ভূখণ্ড কম আছে যেখানে 18-20 কোটি লোক। আমরা কথায় কথায় বলি না যে আমাদের এমপ্লয়মেন্ট দরকার। আপনি ইচ্ছা করলে তো চাকরি দিতে পারবেন না, কারণ আমার এতটুক দেশে যে পরিমাণ গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, পুলিশ, আর্মি বা চাকরি করে, এনাফ। আপনি কি কালকে 20 লাখ লোকের চাকরি দিলে কি হবে? সব চাকরি 18 কোটি লোকই চাকরি করবে, চাকরি দিতে পারবে না, কিন্তু তাই বলে কি যারা চাকরি পাবে না তারা ধর্ষক হবে? আমি বলছি নানান প্রেক্ষাপট, সেইখানে আমাদের গবেষণা দরকার। যেমন আপনি সৌদি আরবে কি বলে, চুরি করলে হাত কেটে দেবে, আচ্ছা কুদৃষ্টি দিলে চোখ তুলে দেবে। ওদের হাতও আছে, চোখও আছে, ওদের চোখ চলে গেছে, ওদের হাত কি চলে গেছে? তাহলে তো হাত ছাড়া থাকতো পুরো সৌদি আরব। তার মানে হচ্ছে কি, আইন এবং তার ইমপ্লিমেন্টেশনটা। এবং সেক্ষেত্রে কি হবে, আপনাকে যেতে হবে কোন জায়গাটায়, সেটা আমি বলি। আপনাকে যেতে হবে, আই এম দ্য বস, ইফ আই ডু নট ফলো দ্য ল, আমার আন্ডার কমান্ড যারা তারা করবে কিনা। এই যে আপনি ধরেন 19 দিন একটা জাজমেন্ট দিলেন, আমরা কিন্তু রাসনা এখানে আছে, সে জানে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অনেক আদেশ হয় যে নিম্ন আদালতের অমুক মামলাটা আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করবা, এই ডাইরেকশন দেয়। তো এরকম মামলা কিন্তু একটা না, হাজার 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 হাজার। কি রাসনা, এম আই টেলিং রং? নো। তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিচ্ছে নিম্ন আদালতকে এই মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তি করো, তারপরে 6 মাস না 6 বছরে হচ্ছে না, তার সংখ্যা হাজার হাজার, তাহলে ওই সুপ্রিম কোর্ট কি অ্যাকশন নিছে? সে তো আদালত অবমাননা করেছে। আমি কোন জায়গাটা বুঝতে পারছি। সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করো, 6 বছরে হচ্ছে না, এটা কিন্তু আদালত অবমাননা হয়। কিন্তু আদালত অবমাননার কি অ্যাকশন কোর্টের বিরুদ্ধে নিছে? নেয়নি তো, নিচ্ছে না তো, এবং একটা দুটো না, হাজার হাজার। কথাটা কেন বলছি, তার মানে হচ্ছে যে আপনি যখন এই যে মাত্র 19 দিনে করলেন, এই যে জাজমেন্টের পরে কি বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি, এটা বলছে রামিসার বাবা। স্বরাষ্ট্রমন্ত্রী 24শে মে বলছে আমরা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে রায় হবে। তাহলে এই যে কোর্ট চলে, কোর্টের নিয়মে, কিন্তু আমি যে বাইরের থেকে যেটা ফোকাস করলাম, আলটিমেটলি তার ভিতরে কিন্তু রায়টা হয়ে গেল। তার মানে টাইম ফ্রেম ওয়াজ গিভেন বাই দ্য এক্সিকিউটিভ বডি অফ দ্য কান্ট্রি, অ্যান্ড যে বিচার বিভাগ যেটা, সেটা টাইম ফ্রেমের মধ্যেই কাজটা করতে পারলো। এটা কিন্তু আমার কাছে জাজমেন্টের ব্যাপার। কেন বলছি কথাটা, আবার যদি আপনি এইদিকে আসেন, আজকে আচ্ছা ধরেন রামিসার আসামিকে মৃত্যুদণ্ড দিল, এখন রাসনা ইমাম যদি তাকে বলে, কথার কথা বলছি, বা সময় ইসলাম যদি তাকে বলে যে আপনি তা আপিল করবেন, চিন্তার কোনো কারণ নেই, আপনার প্রতি ইনসাফ হবে, এই কথার অর্থটা কি দাঁড়ায়? আমি জানতে চাই আপনার কাছে কি মনে হয় যে রামিসার আসামিদেরকে যদি কেউ বলে যে আপনার প্রতি ইনসাফ হবে, সে তো আপিল করবে, সে নিজে করুক বা সুমোটো যাক, যেটা রাসনা বললো, সুমোটো ডেথ কনফার্মেশন, মানে কনফার্মেশনটা লাগবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ায়, অর্থটা দাঁড়ায় কি? আপনি ইনসাফ হবে আপনার প্রতি, মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় যে এই রায়টা চেঞ্জ হয়ে যেতে পারে, মানে অপরাধীও ন্যায় বিচার পাবে। ন্যায় বিচার তো এক জিনিস, ইনসাফ মানে হচ্ছে কি তোমার সাথে ইনজাস্টিস করা হবে না। তাহলে এই রায়টা কি ইনজাস্টিস হইলো?
না, সেটা তো অবশ্যই না। তাহলে তাকে উচ্চ আদালতে কেন এই ভোটটা দেওয়া হয়? এই রায়টা যদি আপনার ইনসাফ হয়, তাহলে এই রায়ের পর কি আপনি বলতে পারেন যে আপনার প্রতি ইনসাফ হবে? না, প্রশ্নই আসে না। তার অর্থ দ্বারা নিম্ন আদালতের রায় তো উচ্চ আদালতে বহাল থাকার কথা। হ্যাঁ, আপনার রায়টা তো বহাল থাকার কথা, কিন্তু মাঝখানে যদি রাসনা ইমাম বলে, আমি এক্সাম্পল দিচ্ছি যেটা আমরা আছি, তৃতীয় ব্যক্তিকে টানবো না, যে হ্যাঁ তোমার প্রতি ইনসাফ করা হবে, তার মানে হচ্ছে কি যে এতে বোঝা যায় যে ওই আদালতে তুমি একটা রিলিফ পাইতে পারো। আর আসামির জন্য ইনসাফ কি? মুক্তি পাওয়া। আপনি গল্প যতই করেন আসামির প্রতি, আচ্ছা কেন বলছি কথাটা, এটা কারণ আছে। তো আমরা এরকম ভাষণ আসবে কিনা সরকারের কাছ থেকে, কারণ ইতিমধ্যে আমরা দেখছি আপনার ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে আপনার আইসিটি কোর্টে, সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরে সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি বলছেন যে শেখ হাসিনা আসতে পারেন, আপিল করতে পারেন ইত্যাদি ইত্যাদি। এটা তো নর্মাল কোর্সেই হবে। কেউ যদি আসে আপিল করবে, সেটা কি বুঝাইতে হবে, সে লয়ার এনগেজ করবে, তাদের কি করা দরকার। কিন্তু কেউ যদি দায়িত্বশীল কেউ বলে যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, তখন মনে হয় কি যে এই জাজমেন্টটা কি তাহলে ইনসাফ হয় নাই? এই কথাটাই বা কেন বলছি? অর্থাৎ আমার কথা হচ্ছে যে নির্বাহী বিভাগ যদি টাইম ফ্রেম দিয়ে দেয় এবং তার ভিতরে যদি রায় হয়ে যায়, তাহলে আমাদের অনেকগুলা মামলা আছে। যেমন ধরেন আপনি সংক্ষেপে বলি, জানি তো টাইম, সাগররুনি হত্যা মামলা একটা মামলা, আচ্ছা হাদি হত্যা মামলা, আচ্ছা ইউনূস সরকারের সময় বহু মব হইছে, তারপরে 2024-এর হত্যা, পুলিশ হত্যা। আমার কাছে তো মনে হয় দায়িত্বশীল যখন সরকার, তাদের এই সব ব্যাপারে প্রত্যেকটা মামলার জন্য যদি 3 মাস 4 মাস করে একটা টাইম বেঁধে দেয় এবং যদি বলে যে এই সময়ের ভিতরে রায় চাই, আমার কাছে মনে হয় সেটাও সম্ভব। এটা আপনার কাছে ফিরে আসবো সেই জায়গাতে, বেকারত্ব, মাদক, বিচারহীনতা এবং অনেক সময় রাজনৈতিক ছায়া। রাজনৈতিক ছায়া বলতে আমি যেটা বলতে চাই যে বড় বড় অপরাধ করলে বড় বড় রাজনৈতিক ছায়া আমরা নানান সময়কালে দেখেছি, অপরাধীরা সেই আমব্রেলার নিচে চলে যায়। কিন্তু খুব ছোট ছোট অপরাধীরাও অপরাধ করে, ছোট ছোট মানুষও বড় অপরাধ করে বড় রাজনীতির ছায়াতে কি করে পার পেয়ে যায়, কিংবা ওই ছায়ার নিচে ঢোকার চেষ্টাটা করে। এই অনেক বড় প্রশ্ন, ছোট করে বলেন না, এর উত্তর দেওয়া আমার অনেক কঠিন। যাই হোক, তবে একটা কথা বলি আপনাকে, যারা হত্যা করে তারা হলো এক্সিকিউটর, কিন্তু পিছনে থাকে মাস্টার মাইন্ড। আমি এই হত্যাটা বলছি না, সামগ্রিকভাবে আপনি যদি হাদি হত্যা আনেন, আপনি বঙ্গবন্ধু হত্যা আনেন, আপনি জিয়াউর রহমান হত্যা আনেন, হ্যাঁ, এগুলো কিন্তু যে কিলার, সে কিন্তু সিম্পল কিলিং করছে, কিন্তু এর ভিতরে তো নকশা আছে, মাস্টার প্ল্যান আছে। তা আমরা কি করছি, এইভাবে যদি বলি, আমরা যে একটা 55 বছরের মধ্যে বঙ্গবন্ধু একটা হত্যার বিচার হয়েছে, সেটাও যে আমরা ব্যর্থ বিচারক, সেটা কেন বলছি? আমি আশা করি রাষ্ট্র আমার সাথে একমত হবে। সেটা কি, আমরা বঙ্গবন্ধুকে যিনি ফিজিক্যালি গিয়ে কিল করছেন তার বিচারটা কিন্তু হয়েছে, কিন্তু এটা তো একটা কনস্পিরেসি ছিল। তাহলে তাদের পিছনে কনস্পিরেটর কারা ছিল? আপনি যখন খুনিকে ধরে ফেলবেন, খুনিকে যদি জিজ্ঞেস করেন তুই খুন করছিস কেন, কি বলবে? আমি হয় টাকা খাইছি, নয় একটা প্ল্যান বাস্তবায়ন করছি। তাহলে টাকা খাইছস কার, প্ল্যান বাস্তবায়ন করছস কার? আমরা একটা নির্দেশদাতা আছে। বঙ্গবন্ধু হত্যায় ওই লোকগুলাকে পাই নাই। আমরা যারা কিলার তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দিছি, কিন্তু পিছনে যারা নেপথ্যে ছিল ষড়যন্ত্রকারী, তাদেরকে যদি আমরা তখন পাইতাম, তাইলে কিন্তু পরবর্তীকালে অনেক কিছু কমে যেত। আমরা কিন্তু এক্সিকিউটর পর্যন্ত থাকতেছি। যেমন ধরেন আমার কাছে মাদকের ট্যাবলেট পাওয়া গেল, ইয়াবা, আমার কাছে 50 পিস পাইছে, আমি কাস্টডি দিতে, রাসনা জানে যে 2000 পিস ইয়াবা নিয়ে এই জায়গাটা আমি আসতে চাই। হ্যাঁ, আপনি যদি মাদক পেলো, যার কাছে পেলো তাকে ধরলো, কিন্তু মাদকের আতুর ঘরটাকে বিনাশ করা হলো না। আমি সেটাই বলছি, আপনার ঘরে যদি ওয়াশার কলটা ছাড়েন, ওয়াশার থেকে যদি পানি না আসে, ওখান থেকে পানি আসবে না? ট্যাঙ্কে পানি না থাকলে আসবে কি করে? লাইন যদি লিকেজ থাকে, তাহলে আপনি যার পকেটে ইয়াবা পাচ্ছেন তাকে ধরে কাস্টডি দিয়ে, এই জন্য আমার এত বড় বিশাল পুলিশ বাহিনী। ওরে নলিতে 2টা বাড়ি দিলি তো বলে যে আমি রাসনার কাছ থেকে পাইছি, রাসনাকে 2টা বাড়ি দিলে বলে রাজ্জাকের কাছ থেকে পাইছি। এই করতে করতে তো একটা জায়গায় গিয়ে থেমে যেতে হয়। কিন্তু রাজ্জাকদেরকে ধরাছোঁয়ার বাইরে সবসময় রাখা হয় কেন? না, রাজ্জাকরে ধরে তারপরে রুটে গিয়ে যে এটা বাল্ক আনছে, বাল্ক, ওখানে গিয়ে ফুল স্টপ। কারণ ওখানে গিয়ে এমপির নাম পাচ্ছেন, যেমন আমরা বদিউজ্জামান বদির নাম পেয়েছি। ওকে কি আপনি সামনে আনতে পারবেন? আমি লিখে দিতে পারবি, আপনি পারবেন না। তাহলে আমার এত বড় একটা এস্টাবলিশমেন্ট শুধু এদেরকে ধরার জন্য। 2 নম্বর আসেন, এই যে প্রকাশ্যে হত্যা করার কথা বলতেছে। আচ্ছা, আপনি আমাকে ভেরি ফ্র্যাঙ্কলি বলেন তো, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, এটা কিন্তু ধর্ষণকারী জানে। খুন করলে মৃত্যুদণ্ড জানে,
তারপরে যখন সে করে তার চিন্তা ভাবনা স্বাভাবিক না। আচ্ছা, এখন আসেন তাকে যদি প্রকাশ্যে গুলি দেই, লেবাননে কয়দিন আগে দেখলাম মাঠে শোয়াইলো উল্টা করে, তারপরে সাজানো আর্মি এসে রাষ্ট্রীয় একটা পবিত্র দায়িত্ব পালন করে সে 2টা রাউন্ড গুলি মারতেছে। আমাকে তো 2 কোটি টাকা বেতন দিলে ওই গুলিটা মারতে পারবো না। তার মানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যে মারে সেও স্বাভাবিক না। একটা জ্যান্ত মানুষকে গুলি দেওয়াটা স্বাভাবিক না। কেন বলছি কথাটা? এরা যেমন যাই না করে, আর যিনি জানেন তিনি করেন না, যিনি ভয় পান তারা করেন না, আইনটাও জানেন ভয়ও পান, তিনি কিন্তু এই কাজটা করেন না। কিন্তু এই যে ধর্ষণকারী, তাকে যিনি গুলি করতেছেন, কারো মস্তিষ্ক স্বাভাবিক না। কেন বলছি কথাটা? আপনি এখানে দেখলেন যে তারা আইন মানে না, আইন ব্রেক করে করছে। আপনি যদি উচ্চ দিকে আসেন, যারা আইন বানায় তারা কি করতেছে? আচ্ছা, আমি তর্কের খাতিরে বলছি, আমরা এই নির্বাচন আগে বলছিলাম গণভোট। আচ্ছা, গণভোট হয়ে গেল এবং দায়িত্বশীল লোকে বলছে গণভোটে ভোট দাও, তারপরে গণভোট পাশ করলো, এরপরে কি বলতেছি? সংবিধানে গণভোট নাই। এই যে আপনি রিভার্স করলেন, এটা তো জাতি দেখলো। 1, 2, আপনি দেখতেছেন অতীত রাজনীতিবিদরা যারা পালায় গেছে তারা কি করতেছিল? তারা নাকি টাকা মারছে, এইটা করছে, সেইটা করছে। সেটা আপনি বিবৃতি দিতেছেন, লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে গেছে, আমার এখন অর্থনীতির ফান্ড শূন্য। তার বিচারটা কই? আপনি তো ওইটা বলতে, ওটা তো মাঠের লোকেও বলে, একদম গ্রামে গঞ্জে মাঠের লোকে বলে ওই সরকার এই করে টাকা নিয়ে পালায় গেছে। তার রামিসার বিচার হইল, তার বিচারটা হবে না? আপনি যখন ওইটা করতে পারতেছেন না, আপনি যখন গণভোটে মাইনে এসে বলতেছেন গণভোট মানলেন না, ওইটা কিন্তু এই সমাজ দেখার পর ভাবে ওরা মানে না, এরাই তো আইন বানায়। আপনি নিজে বলে যে আইনটা মানতেছেন না, সেটা আপনি পার্লামেন্টের দ্বারা আইন বানাবেন, সেটা দেশবাসী দিয়ে মানাবেন, ওটাও তাদেরকে ফ্রাস্ট্রেট করে যে আইন কি তাদের জন্য, আপনার জন্য না। এই আপনি যে প্রতিশ্রুতি ভঙ্গ করতেছেন, এটাও তো আইনের ভিতরে আসে, ব্রেক অফ ল। তো আপনার জন্য বৈধ, আবার আপনি আইন বানাবেন, সেটা মানুষ মানবে, আপনি কি করে আশা করেন? সুতরাং আপনাকে ওই রুটে যেতে হবে। হোয়ার দ্য প্রবলেম ইজ, আপনি হাত কেটে দিবেন 18 কোটি লোকের, চোখ তুলে ফেলবেন 18 কোটি লোকের? Impossible. You have to change yourself first. If you are the boss, if you are not abide by the law, আপনি যে লটা বানাবেন, it should not be followed by the people. অ্যাডভোকেট রাজ্জাকি কিন্তু আবার আমরা যে আলোচনায় ছিলাম সেখান থেকে তিনি আবার চলে গেছেন অন্যদিকে, গণভোটেও চলে গেছে। আলোচনা তো একটা জায়গায় থেমে থাকে না, তার ডাল পাতা বিস্তারিত হয়। আমরা রামিসাটা আমরা কি বলছি, তার বিচার আমরা অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু নির্বাহী আদেশটা যখন ফ্রেমের মধ্যে সরকার রয়েছে, আমরা চাই সরকারের কাছ থেকে আরো কিছু আদেশ। কেমন আইবি যেমন জেলখানা থেকে বেরোয়, কথার পিঠে কথা, আইবি জেলখানা থেকে বেরোয় 2 জায়গায় সম্মান প্রদর্শন করছেন, এক বলে বিচার বিভাগ, আরেক বলে সরকার। আবার বলছেন আপনি সরকারের বিষয় তো আসবেই না, ইফ ইট ইজ রিলেটিং টু ল, আপনি সরকারের বিষয় আসবেই না। বাট উই আর ভেরি মাচ কনফিডেন্ট, যেহেতু আমার একটা বিচার বিভাগ পৃথকীকরণ করে ফেললাম সচিবালয়টা, যেটা নিয়ে রাসনাই আমরাও ফাইট করছে, তার বাবাও ফাইট করছে, যে বিচার বিভাগের পৃথক সচিবালয়, সেটা ফাইনালি হওয়ার পর যখন আপনি সেটাকে বন্ধ করে দেন, সো ইউর ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার যে বিচার বিভাগটাকে আমরা নির্বাহী অধীনস্থ রাখবো। তাই নির্বাহী বিভাগ টাইম ফ্রেম করে দিলে বিচার বিভাগ সেভাবে কাজ করতে পারে। আমি কি কিছু বলবো না আপনি উত্তর দেবেন? আপনি বলেন। না আমি বলবো না কেন, উনি যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন আমার মনে অ্যান্সার আপনিই করবেন। না, অ্যান্সার করবে তো সরকার, আমি তো সরকারের অংশ না, সো আমার অ্যান্সার করার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে পলিটিক্যালি চাঞ্চল্যকর বক্তব্য দিতে আসিনি, আমি এখানে অনেস্টলি সিস্টেমিক সংস্কারের কথা বলতে এসেছি। আমরা যদি চাই যে সুষ্ঠু বিচার হোক, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি আজকে থেকে বলছি না, এটা আমি প্রথম জীবন থেকে বলে আসছি। এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগ স্বাধীন সম্পূর্ণভাবে অর্থবহভাবে রাতারাতি হয়ে যাবে, এটা এক্সপেক্ট করাও সঠিক হবে না, গিভেন যে 15 বছর থেকে একেবারে ভেঙে দেয়া হয়েছে বিচার বিভাগকে। তাই বলে যে আমরা কিছুই এক্সপেক্ট করব না তা তো না। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তার মধ্যে একটা ছিল অ্যাপয়েন্টমেন্ট, সুপ্রিম কোর্টে বিচারক অ্যাপয়েন্টমেন্টের জন্য আলাদা একটা অধ্যাদেশ। তাছাড়া আরেকটা ছিল যেটা ভাই বলছিলেন সচিবালয় নিয়ে, আর আলাদা একটা অধ্যাদেশ। দুটোর জন্যই, অধ্যাদেশের জন্য না, দুটো যাতে হয় তার জন্য ইন প্রিন্সিপাল আমরা সবাই চেয়েছি, এবং যারা সত্যিকার অর্থে স্বাধীন বিচার বিভাগ চায় তারা সবাই চেয়েছে। কিন্তু তারপরে
অনেকগুলো অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আমলে করা হলো, যেটার সাথে হয়তো ইন প্রিন্সিপাল পয়েন্টটাতে আমি রাজি আছি, কিন্তু যে ভাষায় করা হয়েছে সেটা আমার মনে হয়েছে সাস্টেইনেবল না। তার মধ্যে এইগুলো পড়ে যাচ্ছে। এবং হ্যাঁ, 3 মাস হয়েছে বিএনপি সরকার এসেছে, 3 মাসের মধ্যেই যে ওনারা কিচ্ছু মানছেন না, ওনারা বিচার বিভাগকে হস্তক্ষেপ করছেন, এইটা হয়তো আমরা একটু জাম্পিং টু দিস কনক্লুশন একটু তাড়াতাড়ি। আরো কিছুদিন সুযোগ দেয়া উচিত, কারণ ধরেন মানবাধিকার কমিশন যেটারও কিন্তু আইনটাকে পাশ করেননি, কিন্তু সেটা নিয়ে কিন্তু অলরেডি কনসালটেশন শুরু হয়েছে। আজকে হোম মিনিস্টার একটা কথা বলেছেন, নিশ্চয়ই আপনি শুনেছেন, যে রাবিসা হত্যাকাণ্ডে আমি একটা জাস্ট পয়েন্টটা শেষ করি, শুনানি খুব দ্রুত করার জন্য সুপ্রিম কোর্টকে ওনারা দৃষ্টি আকর্ষণ করবেন। সরকার দৃষ্টি আকর্ষণ তো করতেই পারে, ডিরেকশন দেয়া অন্য জিনিস। ডিরেকশনের কথা বলে দৃষ্টি আকর্ষণ করেছেন এখানে, কিন্তু প্রধান বিচারপতিও একটা পদক্ষেপ অলরেডি নিয়েছে, সেটা হয়েছে হাইকোর্ট বিভাগে স্পেশালাইজড একটা বেঞ্চ গঠন করা হয়েছে। এটা কিন্তু অলমোস্ট নজিরবিহীন, এটা এর আগে হয়নি। সো কিছু জিনিস হচ্ছে, অ্যান্ড বিচার বিভাগের স্বাধীনতা যাতে সত্যিকার অর্থে আমরা অর্জন করতে পারি, আমাদের কিন্তু চাপটা রাখতে হবে সরকারের উপরে। এবং বিচার বিভাগ যখন স্বাধীন হবে, তখনই কিন্তু সরকারের কেউ বা পলিটিক্যালি প্রভাবশালী কেউ যদি কোনো অপরাধ করে, সেক্ষেত্রে আমরা পাবো। জনাব রাজ্জাকি, রাষ্ট্রের তো, সরকারের তো সব দায়িত্ব, কিন্তু রাজনৈতিক দলগুলোর কতটুকু দায়িত্ব? এবং আমি সাথে ছোট্ট আরেকটা প্রশ্ন জুড়ে দিই, আমরা আমাদের কর্মজীবনে কিংবা আপনাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আপনারা জানেন, আমাদের গ্রামে গঞ্জে কিংবা যে কোনো জায়গাতে আমরা অনেক সময় দেখেছি, খবর করেছি, একজন রেপ হয়ে গেলে, একজন ধর্ষিতা মা, বোন কিংবা শিশু, তারা কিন্তু আদালত প্রাঙ্গণে আসে না, চেপে যায় ঘটনাটা। কেন তারা বিচার চাইতে আসে না? কেন তারা মনে করে তার মেয়েটাকে আরো অপদস্থ করা হবে? আপনি শুধু কি গ্রামে গঞ্জে দেখেন এগুলো? আমরা তো এমন তো পেয়েছি যে একজন নারী কর্মকর্তা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে কিভাবে হ্যারাস্ট হয়, এবং সেই ঊর্ধ্বতন কর্মকর্তা কোনোদিন ফেসে আসে নাই, তাদের বিচার হয় নাই। মানে তারা কর্মরত। আমি পার্টিকুলার ব্যক্তির নাম বলবো, আমি 5টা নাম বলতে পারি, আমি বলবো না, কিন্তু এটা আপনারা জানেন যে একজন নারী কর্মকর্তা তার ঊর্ধ্বতন বস দ্বারা মানে হ্যারাস হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন, যাই বলেন। তারপরে আপনি অনেক কর্পোরেটের মালিকরা দেখছি আমরা যে মেয়েটা হত্যা হয়ে গেছে ফাইনালি, তার বাসায় জিন্দেগিতে পুলিশে একবারও যায় নাই, কিন্তু ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, দ্যাট আছে। তো এইটা যখন দেখে একটা মানুষ, তখন আপনি কি করবেন? আপনি যদি বলেন যে আইনটা সবার জন্যে, আপনি যদি এইটা খালি কল্পনা করেন, এটা আমি বানায় বলতেছি না রে ভাই, এই দেশের মানুষ কিন্তু দে আর ভেরি শার্প নাও ডেজ। কেন শার্প? আপনি দেখেন সোশ্যাল মিডিয়া, ইউ আর গেটিং এভরিথিং। আপনি কর্পোরেটের বিরাট মালিক পক্ষ যারা একটা মেয়ে ফাইনালি তাকে ফ্ল্যাট কিনে দেয়, ফ্ল্যাটে থাকো, তারপর দেখে যে আরো বেশি ডিস্টার্বিং, কিল্ড হয়ে যাচ্ছে, পুলিশ ফাইনাল রিপোর্ট দিচ্ছে, আমরা এরকম দেখছি। সুতরাং আপনি যদি ওইভাবে আসেন, এটা বিরাট বড় নৈতিক অবক্ষয় মানুষের, এবং সেটা টপ লেভেলের অবক্ষয়টা, ওইটা আস্তে আস্তে নিচের দিকে আসে। আপনি কি মনে করেন যে একটা কর্পোরেটের মালিক যদি ভাবে যে একটা মেয়েকে কিল করাইতে হবে, সে কি আর একটা কর্পোরেটের ছেলেকে ভাড়া করে? অফকোর্স নট। সে একটা নিডি লোককে আনে, যে নিডি লোক মাদকাসক্ত, তাকে সেফ জোন দিয়ে দিবে, যাও ডু ইট অ্যান্ড ফিনিশ। তো এগুলো তো হচ্ছে। শুধু যে গ্রামের মা বোনরা চেপে যাচ্ছে তা না, আর গ্রামের মা বোনরা চেপে যাবে না কেন? আপনি বলেন তো, রাসনা ইমাম তো অনেক বড় ফিনি অ্যাডভোকেট, ওকালতি করে, হ্যাঁ, এটা কিন্তু আমি তা অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা বলেন তো, এই মামলাটা যদি নির্বাহী আদেশ বা নির্বাহী কর্তৃপক্ষ এভাবে না নিত, 50 লাখ টাকা ব্যয় করে আপনি 19 দিনে জাজমেন্ট নিতে পারতেন? অ্যাবসার্ড। মাই চ্যালেঞ্জ, আই এম থ্রোয়িং দ্য চ্যালেঞ্জ। 5 কোটি টাকা ব্যয় করেও আপনি এই জাজমেন্ট 19 দিনে নিতে পারতেন না। তার মানে হচ্ছে কি? তার মানে এখানে এই যে রামিসার জাজমেন্ট, আমি কোর্টের জাজমেন্ট নিয়ে কিন্তু প্রশ্ন করছি না। জাজমেন্ট ইজ গিভেন বাই দ্য কোর্ট, হোয়াট এভার দ্য জাজমেন্ট পাসড বাই দ্য কোর্ট, আমি ধরে নিব এটা চূড়ান্ত বা এটা ন্যায় বিচার, অথবা ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোর্ট, সে যেটা ভালো মনে করে সেটা দিছে। কিন্তু আপনি মামলাটা করতে পারতেন কিনা? আপনি যেগুলোর মামলা নিয়ে আসেন, রাসনা ইমাম তো চ্যালেঞ্জ করলাম, একটা হত্যা মামলা এরকম আনুক, সে আমাকে 20 দিনে করে দিবে, তারে 50 লাখ টাকা ফি দিবে, 1 কোটি টাকা ফি দিব, আমি চ্যালেঞ্জ করে দিলাম। তাহলে এটা হচ্ছে নির্বাহী আদেশি যে ফ্যাক্টর। তাহলে নির্বাহী আদেশ যদি ফ্যাক্টর হয়, আমি সব হত্যা মামলাগুলোর জন্য আপনি নির্বাহী আদেশ দিয়ে দেন, আমরা খুব কুইক এটা চাই। আপনি একটাই নির্বাহী আদেশ দেওয়ার মানে কি? আপনার নির্বাহী আদেশে হয়, এটা কিন্তু এস্টাবলিশড। এই নির্বাহী আদেশে যে হয়, এখনো বলতেছেন যে আমরা হয়তো বলতেছি যে আমরা একটা আমরা আশা করছি
করেন বা আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই দৃষ্টি আকর্ষণ ওই কোর্টে দাঁড়াইয়া রাসনা ইমাম বহু দৃষ্টি আকর্ষণ করছে, বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করলে বলতেছে ঠিক আছে নেক্সট উইক এটা লিস্টের টপে আসবে, 50 নম্বরে আসে না, আসে কি না? আসে। যেহেতু আমি আশা করলেই হবে না, যার আশা করলে মনে করবে যে নির্বাহী বিভাগের ওই ব্যক্তি আশা করলে, যদি বিচার বিভাগ মনে করে ওরা যখন আশা করছে তাইলে আমার এটা করতে হবে, এই যে জায়গাটা আমরা তৈরি করছি, এই যে জায়গাটা তৈরি করছি, নাহলে ন্যায় বিচার কোনোদিন বন্ধ হবে, মানে কোনোদিনই বন্ধ হবে না যদি আপনি অ্যাবসোলুটলি বিচার বিভাগটাকে স্বাধীন করে দেন। হ্যাঁ, তাতে ন্যায় বিচার বন্ধ হবে না, আদালত তার মতোই বিচার করবে। কিন্তু আমার জায়গাটা হলো ওইখানে যে আমরা যে জায়গাটা সমন্বয় করছি, যেটা বলল রাসনা বলল হ্যাঁ কাজ করতেছে, যেমন ধরেন অনেকগুলা অধ্যাদেশ নিয়ে বলছে কি এইগুলো আমরা পরে আরো মজবুত করে আনবো, আরো সুন্দর করে আনবো। হ্যাঁ, এটা আমার কাছে খোরা যুক্তি মনে হয়। কেন বারবার মনে হচ্ছে বিচার বিভাগ স্বাধীন না? আপনি যখন একটা পৃথক সচিবালয়কে বিলুপ্ত করে দিলেন কেন? প্রশ্ন তো আমার ওইখানে, ওটা থাকতো, ওটা যেহেতু নাই তাই আমার কাছে মনে হয় স্বাধীন না। সিম্পল উত্তর। এইবার আসেন যে অধ্যাদেশগুলোর কথা বললো, এগুলো সুন্দর করে নিয়ে আসবো। আপনার তো প্রিভিলেজ আছে, 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে আপনারা বসে আছেন, আপনি তো আইন সংশোধন করতে পারেন, এখন এটা হয়ে যেত। আপনি মানবাধিকার কমিশন আইন যদি নিয়ে আসি, আপনি সেটা আনলেন না, আইন আকারে আনলেন না, কিন্তু সাথে 2009-টা ফেরত আনলেন। 2009-টা কে বানাইছে? কোন সরকার বানাইছে? যেই সরকারের বিরুদ্ধে আমাদের এত আন্দোলন। তো সেই কারণে বললাম, আপনি অধ্যাদেশ তো আইনে রূপান্তরিত করে পরে অ্যামেন্ডমেন্ট করতে পারতেন। আপনার অ্যামেন্ডমেন্ট তো এই না অন্য দলের উপর নির্ভর করতে হবে, আজকে আইন বানাবো কালকে সকালে পাস পাস পাস, কারণ সংসদে মেজরিটি তো আছে। তো সুতরাং আপনি ওই আইনগুলোকে অধ্যাদেশগুলোকে আইন বানাইতেন, তারপরে অ্যামেন্ডমেন্ট করেন। আপনি আউট করে দিয়ে 3 মাস পার করলেন। আরেকটা কথা বারবার বলা হয়, সরকারকে একটু সময় দেওয়া দরকার। সরকারকে সময় দেওয়া দরকার, কিন্তু লজিকটা কি? এই সরকার যারা চালাচ্ছেন তারা তো এই দেশে 40 বছরের সরকার, 40 বছরের দল। মানে আমি যদি বলি জিয়াউর রহমান সাহেব যেদিন থেকে বানাইছেন সেদিন থেকে 40 বছরের দল, নাম্বার 1। নাম্বার 2, এই পার্টির যে দলনেতা মানে প্রধানমন্ত্রী যিনি, তিনি কিন্তু একেবারে সাংঘাতিকভাবে জিয়াউর রহমান সাহেবের আইডিওলজিতে বড় হয়েছেন। এবং জিয়াউর রহমান সাহেবের ব্যক্তিগতভাবে 2-3 বার দেখা হয়েছে আমার। আই রেসপেক্ট হিম লাইক এনিথিং। আচ্ছা, সেখানে তার এক্সপিরিয়েন্স আছে। তারপরে তার মা যখন টানা 10 বছর প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন 3 টাইমস, সেখানে তো সে তখন বড় বিরাট এক্সপিরিয়েন্স নিছেন। তারপরে 16 বছর লন্ডনে থেকে পুরো পার্টিটাকে চালিয়েছেন। তাহলে একটা সাংঘাতিক ব্যাপার, এক্সপিরিয়েন্স একটা আছেই, উনি তো অভিজ্ঞ। তারপরে 3 মাস পর বলছেন আরো সময় দিব। তাহলে ইউনূসের মতো আনারি লোক যখন আসছে, 3য় দিন থেকে যখন আমরা আন্দোলন দেখতে থাকলাম একের পর এক, তাকে তো দেওয়া উচিত ছিল অনেক বেশি লম্বা সময়। এখন বলবে আমি ইউনূস সরকারের দালালি করি। আমি টেলিং দ্য রিয়েলিটি। যার কোনো এক্সপিরিয়েন্স নাই তাকে আমি টাইম দিলাম না, আর যাদের এত বড় এক্সপিরিয়েন্স, যারা 10 বছর দেশ চালাইছে, তার পিতা দেশ চালাইছেন, আবার তাদের অভিজ্ঞতা দিব? এটা কি ছেলে খেলা? 3 মাস চলে গেল, এখন পার্লামেন্ট নাই, আবার আমি খালি অভিজ্ঞতাই নিব? 3 মাসে আপনি আস্থা হারাচ্ছেন কেন? সরকার তো 5 বছর। আমি তো 5 বছর তো আমি বলছি না, 5 বছর থাকবেন ওনরা, সেটা তো অন্য কথা। কিন্তু আমি এত সময় কেন নিবেন ওনরা এই সমস্ত ঘটনা? তাহলে তো যার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তার কতটা সময় দেওয়া দরকার। আর আমি তো মানে অনেকটা আশাহত, কারণ এই সরকারের ভিতরে একটা পোর্শন খলিল সাহেবের বিরোধিতা করলো, অনেকের বিরোধিতা করছে, সেই সরকারের ভিতরে তারা বসে আবার সহাবস্থান করতেছে। আমার কাছে মনে হয় নির্বাচনটাই বড়, ক্ষমতায় যাওয়াটাই বড়, আর নাহলে কোনো আদর্শ নাই। নাহলে এত চ্যালেঞ্জ, এই বিরোধিতা সেই বিরোধিতা, আবার সহাবস্থান, ভাই কোনোটা আমার সাথে মেলে না। সিনিয়র